শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা মাঝে মাঝে আমাদের সামনে এরকম মানুষদের পেয়ে থাকবো যাদের গলার সামনের দিকটা এরকম ফুলে থাকে, হাত দিয়ে ধরলে খুব সফট লবিউলার সোয়েলিং পাওয়া যায়। এই কন্ডিশনটাকে কি বলে? এটাকে বলা হয় গলগণ্ড বা গয়টার রোগ। এখন এই গলগণ্ড বা গয়টার যে অর্গানে হয়ে থাকে তার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। সো আজকের আমার আলোচনার টপিক হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা জানতে চাই থাইরয়েড শব্দটা কিভাবে আসলো। থাইরয়েড গ্ল্যান্ডের দুটো পার্ট আছে, একটা হচ্ছে থাইরিয়স। থাইরিয়স মানে হচ্ছে শিল্ড, শিল্ড মানে দিস ওয়ান ইজ কল্ড শিল্ড, যাকে বলা হয় বর্ম। আগেকার দিনে রাজা বাদশাহরা যখন যুদ্ধ করত বা সোলজাররা যখন যুদ্ধ করত তখন তাদের হাতের মাঝে এরকম একটা শিল্ড ইউজ করত। সো থাইরয়েড গ্ল্যান্ড আসলে দেখতে শিল্ডের মতো, এই জন্য এর নাম থাইরয়েড। সো থাইরয়েড কামস ফ্রম থাইরিয়স মিন শিল্ড and idios means form or like, so it is shield like gland, that's why it is called thyroid gland. Thyroid gland is the largest endocrine gland of the body. মনে রাখতে হবে এখানে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়েছে কারণ লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি ইজ দ্য লিভার, বাট থাইরয়েড ইজ দ্য লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ দ্য বডি। এখন এখান থেকে যদি জিজ্ঞেস করে থাইরয়েড কি পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড নাকি মিক্সড গ্ল্যান্ড? নো, দিস ইজ এ পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? যে গ্ল্যান্ডের কোনো ডাক্ট থাকে না, যে কারণে গ্ল্যান্ড তার সিক্রেশন সরাসরি ব্লাডে সিক্রেট করে, তাকেই বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সুতরাং থাইরয়েড হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ দি বডি। এখন এই থাইরয়েড গ্ল্যান্ড যে সিক্রেশন গুলো করে, অর্থাৎ যে হরমোন গুলো সিক্রেট করে, তাদের মধ্যে একটা হচ্ছে T3 যাকে বলে ট্রাই আয়োডোথাইরোনিন, T4 অর টেট্রা আয়োডোথাইরোনিন এবং থাইরোক্যালসিটোনিন। এই হরমোনগুলোর কি কাজ? এই হরমোনগুলোর যে কাজ সেটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ। নাম্বার 1, it regulates the basal metabolic rate, it stimulates the psychosomatic growth of the body, and it plays an important role in calcium metabolism. These are the functions of the thyroid hormone, that is, these are the functions of the thyroid gland. এখন আমাদের জানতে হবে থাইরয়েড গ্ল্যান্ড অ্যাকচুয়ালি কোথায় থাকে। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড থাকে নেকের মাঝে, নেকের লোয়ার পার্টে থাকে, বোথ ইন ফ্রন্ট এন্ড সাইড অফ দি নেকে। নেকের সামনেও আছে, সাইডেও থাকে। আমরা যদি ভার্টিব্রাল লেভেল চিন্তা করি, সে থাকে অপোজিট সার্ভাইকেল 5, 6, 7 and T1 ভার্টিব্রা। সো থাইরয়েড গ্ল্যান্ড এক্সটেন্ড করে ফ্রম সার্ভাইকেল 5 থেকে T1 ভার্টিব্রা পর্যন্ত, and it embrace or clasp the upper part of the trachea. ট্রাকিয়ার আপার পার্টকে সে এমব্রেস করে থাকে। আমরা জানি আমাদের বডিতে অনেকগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, তার মাঝে থাইরয়েড গ্ল্যান্ড একটা অনবদ্য গ্ল্যান্ড। এর কিছু স্পেশাল ফিচার আছে, যেমন it is the only endocrine gland which is located superficially in the body. অনেক সুপারফিশিয়ালি থাকে, যে কারণে আমরা ফিজিক্যাল এক্সামিন করতে পারি থাইরয়েড গ্ল্যান্ডকে ধরে। অন্য কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা টাচই করতে পারবো না, সেগুলো ডিপার পজিশনে থাকে বলে, বডির ইন্টারনালি থাকে বলে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থাকে সুপারফিশিয়ালি, আমরা চাইলেই তাকে এক্সামিন করতে পারি নেকের মাঝে। Then it is the only endocrine gland that depend on external environment for raw material, and raw material হচ্ছে আয়োডিন। সো থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিনের জন্য এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপরে নির্ভর করতে হয়, আর এই আয়োডিন ইউজ করে সে হরমোন সিনথেসিস করে। তারপরে থাইরয়েড গ্ল্যান্ড হরমোন তৈরি করার পরে সাথে সাথেই সে ব্লাডে ছেড়ে দিবে না, বরং সে সেটাকে স্টোর করে এবং প্রয়োজন মতো সেটাকে রিলিজ করে। আমাদের অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু এরকম না, তারা কোনো হরমোন সিনথেসিস করে দেন সাথে সাথে সিক্রেট করে বসে, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড সেটাকে প্রয়োজন মতো সিক্রেট করার জন্য আগে স্টোর করে রাখে। এবং থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য অর্গান অফ দি বডি হ্যাভিং ভেরি রিচ ব্লাড ফ্লো। আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এর
সিক্রেশন গুলো ব্লাডে যেতে হবে, আর সিক্রেশন ব্লাডের মধ্যে যাওয়ার জন্য এর রিচ ব্লাড সাপ্লাই থাকে এবং থাইরয়েড গ্ল্যান্ডের ভেরি রিচ ব্লাড সাপ্লাই থাকে। So these are the special features of the thyroid gland. Now weight and dimension আমরা একটু জানতে চাই। থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট হচ্ছে 25 গ্রাম এবং এর যে লোবগুলো থাকে সেই লোবগুলোর লেংথ হচ্ছে 5 সেন্টিমিটার, তার ওয়াইড হচ্ছে 3 সেন্টিমিটার আর থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার। এইটা হচ্ছে এক একটা লোব। এই পার্টটাকে বলে ইসমাস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। এই ইসমাসের মেজারমেন্ট হচ্ছে 1.25 সেন্টিমিটার both in vertical and transverse diameter, দুই দিকেই 1.25 সেন্টিমিটার। So that is the measurement of the thyroid gland. তবে থাইরয়েড গ্ল্যান্ড ইউজুয়ালি ফিমেলে বড় থাকে এবং যত বড় থাকে তার চেয়েও বড় হয়ে যায় ডিউরিং মেনস্ট্রুয়েশন এন্ড প্রেগন্যান্সি। নাও আমরা থাইরয়েড গ্ল্যান্ডের গ্রস ফিচার জানতে চাই। থাইরয়েড গ্ল্যান্ড দেখতে এইচ এর মতো, এইচ শেপড। এর দুটো লোব আছে, একটা রাইট ল্যাটারাল লোব, একটা লেফট ল্যাটারাল লোব, আর আছে মাঝখানে ইন্টারকানেক্টিং isthmus. So this median part is the isthmus which connect to right and left lateral lobes. এখন মাঝে মাঝে isthmus থেকে আপওয়ার্ড একটা প্রজেকশন তৈরি হয় যাকে বলে পিরামিডাল লোব। isthmus থেকে আপওয়ার্ড প্রজেকশন হয়ে এই পিরামিডাল লোবটা তৈরি করে। এইটা যে একদম মিডলাইন থেকে তৈরি হয় তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু লেফট সাইড থেকে রাইজ করে এবং কখনো কখনো একটা ফাইব্রাস আর ফাইব্রোমাস্কুলার ব্যান্ড পাওয়া যায় যে ব্যান্ড ইসথমাস অথবা পিরামিডাল লোবকে হাইওয়েড বোনের সাথে কানেক্ট করে রাখে। সেই ব্যান্ডটাকে বলে লিভেটর গ্ল্যান্ডুলি থাইরয়েডি। এখন আমরা ল্যাটারাল লোব সম্পর্কে জানবো। ল্যাটারাল লোব হচ্ছে রাফলি পিরামিডাল অর কনিক্যাল ইন শেপ। এই যে আমরা দেখতে পাচ্ছি কনিক্যাল অর পিরামিডাল ইন শেপ। এর কি আছে? এর আছে একটা অ্যাপেক্স, দেন নিচের দিকে আছে একটা বেস। আমরা জানি যার অ্যাপেক্স থাকে তারই একটা বেস থাকে। তারপরে তার তিনটা সারফেস পাওয়া যাবে। এখন যে সারফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস, আর ওই ট্রাকিয়ার দিকে আছে তার মিডিয়াল সারফেস, আর পিছন দিকে থাকে পোস্টারো ল্যাটারাল সারফেস। সো তিনটা সারফেস আছে প্রত্যেকটা ল্যাটারাল লোবের। আর ল্যাটারাল লোবের দুটো বর্ডার আছে, একটা হচ্ছে এন্টেরিয়র বর্ডার দিস ওয়ান, আর একটা হচ্ছে পিছন দিকে থাকে পোস্টেরিয়র বর্ডার। সো দুটো বর্ডার এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র। এখন চলে যাচ্ছি অ্যাপেক্স এর মাঝে। এই সেই অ্যাপেক্স। অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড স্লাইটলি ল্যাটারালি। এই যে আউটলাইন অফ দি অ্যাপেক্স দেখানো হচ্ছে। সো অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড স্লাইটলি ল্যাটারালি। এই যে স্ট্রাকচার তার নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজে এই যে তিনটা দাগ দেখানো হচ্ছে দ্যাট ইজ দ্য অবলিক লাইন। সো এই অ্যাপেক্সটা এক্সটেন্ড করে আপ টু দ্য অবলিক লাইন অফ দি থাইরয়েড cartilage. It extends up to the oblique line of thyroid cartilage. কেন এরপরে আর যেতে পারে না? কারণ এখানে একটা মাসল লেগে থাকে যার নাম হচ্ছে স্টার্নোথাইরয়েড মাসল। সো স্টার্নোথাইরয়েড মাসল এই অবলিক লাইনে অ্যাটাচমেন্ট হয় বলে এই অ্যাপেক্সটা এরপরে আর এক্সটেন্ড করতে পারে না। সুতরাং যদি কখনো থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হয় তাহলে কিন্তু সে আপওয়ার্ড এই পর্যন্তই আসতে পারবে, তারপরে আর সে এক্সটেন্ড করতে পারে না। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি হিয়ার। এখানে দেখা যাচ্ছে এই যে থাইরয়েডের অ্যাপেক্স। দিস অ্যাপেক্স ইজ স্যান্ডউইচড বিটুইন, দুটো স্ট্রাকচারের মাঝে স্যান্ডউইচড অবস্থায় থাকে। ইন্টারনালি হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল অফ দি ফেরিংস, আর এক্সটার্নালি থাকে স্টার্নোথাইরয়েডের মাঝে। সুতরাং apex of the thyroid gland is sandwiched between inferior constrictor of the pharynx and sternothyroid muscle. Again, apex এর উপরে আমরা দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছি। Apex is related to superior thyroid artery and external laryngeal nerve. আরেকটা ছবিতে আমরা সেটা দেখাতে পারি। এই হচ্ছে ভেগাস নার্ভ and this is the superior laryngeal branch of the vagus. Superior laryngeal branch দুটো ব্রাঞ্চ দিচ্ছে, একটা হচ্ছে internal laryngeal nerve যে থাইরোহাইড্রয়েড মেমব্রেন কে পিয়ার্স করে ভিতরে চলে যাচ্ছে এবং সে ইন্টেরিয়র অফ দি ল্যারিংস কে
সেন্সরি সাপ্লাই দিবে। আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এইটা, যার নাম এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা নিচের দিকে চলে আসছে টু সাপ্লাই দা ক্রিকোথাইরয়েড মাসল। এই মাসলটা হচ্ছে ক্রিকোথাইরয়েড, তাকে সাপ্লাই দেওয়ার জন্য এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা নেমে যাচ্ছে। আর এইটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এন্ড দিস ব্রাঞ্চ ইজ দা সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি এন্ড এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই দুজন একসাথেই থাকে ম্যাক্সিমাম জায়গাতে, বাট ক্লোজ টু দা অ্যাপেক্স, অ্যাপেক্সের কাছে এসে এই দুটো স্ট্রাকচার সেপারেট হয়ে যায়, মানে তাদের মাঝে সেপারেশন হয়, তারা দুইজন দুই দিকে চলে যায়। এখন কখনো যদি এরকম কন্ডিশন আসে আমার থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হচ্ছে, দ্যাট ইজ থাইরয়েডেক্টমি অপারেশন করতে হচ্ছে, তখন আমাকে সুপিরিয়র থাইরয়েড আর্টারিকে অবশ্যই বেঁধে নিতে হবে, লাইগেট করতে হবে। এখন এই লাইগেটটা কোথায় করব? এটা কি অ্যাপেক্সের কাছে করব নাকি অ্যাপেক্স থেকে দূরে করব? একটু আগে আমি বলেছি ম্যাক্সিমাম জায়গায় দুটো স্ট্রাকচার একসাথে থাকে। সো আমি যদি সুপিরিয়র থাইরয়েডকে লাইগেট করতে যাই, সেই ক্ষেত্রে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভও কিন্তু লাইগেট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে, তখন কিন্তু ল্যারিংসের সাপ্লাইতে প্রবলেম হবে। এই জন্য আমাকে ট্রাই করতে হবে বা লাইগেট করতে হবে ক্লোজ টু দ্য অ্যাপেক্স, কারণ এই ক্লোজ টু দ্য অ্যাপেক্স দুটো স্ট্রাকচার আলাদা আলাদা থাকে, দূরে দূরে থাকে। এই জন্য সুপিরিয়র থাইরয়েড আর্টারিকে যখন লাইগেট করব ডিউরিং দ্য থাইরয়েডেক্টমি অপারেশন, তখন আমাকে অ্যাপেক্সের কাছে লাইগেট করতে হবে। সো ক্লোজ টু দ্য অ্যাপেক্স আমাকে লাইগেট করতে হবে। নাও চলে আসলাম বেইজের মাঝে। বেইজটা থাকে ইনফিরিয়রলি, ডেফিনেটলি ইনফিরিয়রলি, এবং বেইজ ফোর্থ, ফিফথ অর সিক্স ট্রাকিয়াল রিং পর্যন্ত এক্সটেন্ড করে। তিনটা লিখেছি কারণ হচ্ছে কোন বই বলে ফোর্থ, কোন বই বলে ফিফথ, কোন বই বলে সিক্স ট্রাকিয়াল রিং। সো আমরা বলতে পারছি বেইজ এক্সটেন্ডস আপ টু দা ফোর্থ, ফিফথ অর সিক্স ট্রাকিয়াল রিং। এবং বেইজের রিলেশনে আবারও আমরা একটা নার্ভ এবং আর্টারি দেখব। এই নার্ভটার নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর আর্টারিটার নাম হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এখন আমরা দেখি এই দুটো স্ট্রাকচার কিন্তু দূরে দূরে থাকে ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু নিয়ার দ্য বেস দে লাই ক্লোজ টু ইচ আদার। এখন আমি সেই যে থাইরয়েডেক্টমি অপারেশন করতে যাচ্ছিলাম, তখন আমাকে এই আর্টারিটাও লাইগেট করতে হবে, আদারওয়াইজ ব্লিডিং হবে। এখন আর্টারিটাকে আমি কোন জায়গায় লাইগেট করব? ক্লোজ টু দ্য বেস অর অ্যাওয়ে ফ্রম দ্য বেস? ক্লোজ টু দ্য বেস, দে আর রিলেটেড টু ইচ আদার, তাহলে আমাকে অ্যাওয়ে ফ্রম দ্য বেস এইটাকে লাইগেট করতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম সুপিরিয়র থাইরয়েড আর্টারিকে আমরা লাইগেট করব ক্লোজ টু দ্য অ্যাপেক্স, বাট ইনফিরিয়র থাইরয়েড আর্টারিকে লাইগেট করব অ্যাওয়ে ফ্রম দ্য বেস। নাও ল্যাটারাল সারফেসে চলে আসলাম। এটা হচ্ছে ল্যাটারাল অর সুপারফিশিয়াল সারফেস অফ দি ল্যাটারাল লোব। এই সারফেসটা দেখতে কনভেক্স ইন শেপ, এই শেপটা হচ্ছে কনভেক্স, এবং ইট ইজ কভার্ড বাই, এর উপরে কি কি থাকে? কিছু মাসল থাকে, যেমন প্রথম মাসলটা স্টার্নোথাইরয়েড, দেন স্টার্নোহাইওয়েড, তারপরে সুপিরিয়র বেলি অফ দি ওমোহাইওয়েড, তারপরে থাকে স্টার্নোক্লিডোমাস্টয়েড। সুতরাং আমি এই ল্যাটারাল সারফেসের রিলেশনে চারটা মাসল পেয়েছি। এবার চলে আসলাম মিডিয়াল সারফেসে। দিস সারফেস ইজ দ্য মিডিয়াল সারফেস অফ দি ল্যাটারাল লোব। এই মিডিয়াল সারফেসের রিলেশনে আমরা মাল্টিপল স্ট্রাকচার দেখতে পাচ্ছি। কি কি পাই? দুটো টিউব পাওয়া যাচ্ছে, ওয়ান ইজ দ্য ট্রাকিয়া, আর তার পিছনে থাকে ইসোফেগাস। সো ট্রাকিয়া এবং ইসোফেগাস পাচ্ছি। দেন দুটো মাসল থাকে, একটা হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর আর একটা ক্রিকোথাইরয়েড মাসল, এটাই ছবিতে দেখানো হয়নি। দেন দুটো কার্টিলিজ রিলেশনে থাকে, একটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলিজ আর একটা থাইরয়েড কার্টিলিজ। নাও পোস্টারোল্যাটারাল সারফেস, এই সারফেসটাকে বলা হয় পোস্টারোল্যাটারাল সারফেস। দিস ইজ দ্য পোস্টারোল্যাটারাল সারফেস, কেউ কেউ পোস্টেরিয়র সারফেসও বলে থাকে। দিস পোস্টারোল্যাটারাল সারফেস ইজ রিলেটেড টু এ শীট উইথ ইটস কন্টেন্ট। এই শীটটার নাম ক্যারোটিড শীট। ক্যারোটিড শীটের কন্টেন্টের মাঝে আমরা দেখব ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, কমন ক্যারোটিড আর্টারি থাকে, দেন ইন্টারনাল জুগুলার ভেইন থাকে, আর দুটোর মাঝখানে এবং পিছন দিকে থাকে ভেগাস নার্ভ। সো দিস আর দ্য কন্টেন্টস অফ দি ক্যারোটিড শীট। তাহলে পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পাবো
তাহলে পোস্টেরোল্যাটারাল বা পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা পাবো ক্যারোটিড শীথ উইথ ইটস কন্টেন্ট। ক্যারোটিড শীথের যে এন্টেরিয়র ওয়াল, এই এন্টেরিয়র ওয়ালে একটা নার্ভ লুপ বসে থাকে, তার নাম এনসা সার্ভাইকালিস। এনসা মিন্স লুপ, সার্ভাইকালিস মিন্স সার্ভাইকাল রিজিয়ন। তার মানে সার্ভাইকাল নার্ভ দিয়ে একটা নার্ভের লুপ তৈরি হয়, তার নাম এনসা সার্ভাইকালিস। এটা থাকে এন্টেরিয়র ওয়াল অফ দি ক্যারোটিড শীথে। আর ক্যারোটিড শীথের ঠিক পিছনে থাকে সার্ভাইকাল পার্ট অফ দি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এবার আসলাম এন্টেরিয়র বর্ডারের মাঝে। Anterior border is thin. This is the anterior border. It is thin. And anterior border separates lateral surface, that is this surface, from medial surfaces. And anterior border is related to anterior branch of the superior thyroid artery. This is the external carotid artery and this is the internal carotid artery. External carotid er ekta branch hocche superior thyroid artery. Superior thyroid artery close to the apex, it divides into two branches. One is the anterior branch, another one is posterior branch. So this anterior branch of the superior thyroid artery is related to the anterior border of the lateral lobe of thyroid gland. Now posterior border, this is the posterior border of the thyroid gland. It is a thick and rounded border, and these borders separate medial surface from the posterolateral surfaces. And the posterior border is related to, আমরা এই ছবিতে দেখতে পাবো, এই যে আমরা দেখিয়েছিলাম superior thyroid artery anterior branch and posterior branch. Similarly, this is the thyrocervical trunk. Thyrocervical trunk এর একটা branch হচ্ছে inferior thyroid artery. So this is the inferior thyroid artery. Inferior thyroid artery এটাকে বলে ascending branch. So এই ascending branch গিয়ে anastomosis করে posterior branch of the superior thyroid artery সাথে, এবং এই longitudinal anastomosis টা থাকে posterior border বরাবর. So posterior border is related to longitudinal arterial anastomosis between posterior branch of the superior thyroid artery and ascending branch of the inferior thyroid arteries. Moreover, posterior border is related to the parathyroid glands. Now isthmus, এই যে মাঝখানে কানেক্টিং পার্টটা দেখা যাচ্ছে যে দুটো ল্যাটারাল লোবকে কানেক্ট করে, তার নাম হচ্ছে isthmus. So isthmus lies horizontally এবং isthmus extend করে across the midline in front of the second, third and fourth tracheal ring. এটা ভাইবাতে জিজ্ঞেস করা হয় isthmus-এর পিছনে কোন কোন ট্রাকিয়াল রিং থাকে, আমাদের বলতে হবে isthmus-এর পিছনে থাকে সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়াল রিং। আমরা জানি বেস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড এক্সটেন্ড করে ফোর্থ, ফিফথ অর সিক্স ট্রাকিয়াল রিং পর্যন্ত। However, isthmus is located in front of the second, third and fourth tracheal ring. Now আমরা দেখবো isthmus-এ দুটো সারফেস আছে, একটা হচ্ছে anterior surface আর পিছন দিকে থাকে posterior surface, আর আছে দুটো বর্ডার, this is the upper or superior border and this is the lower or inferior border. প্রথমে চলে আসলাম anterior surface এর মাঝে। এই ছবিতে যদি আমরা দেখি isthmus কোন জায়গা, অ্যাকচুয়ালি এই পার্টটা হবে হচ্ছে isthmus, যেটা মিড লাইনে থাকে, দুটো ল্যাটারাল লোবকে কানেক্ট করে। তাহলে isthmus এর anterior surface এর রিলেশনে কি থাকে? থাকে দুটো মাসল, একটা হচ্ছে this one sternothyroid, this one sternohyoid, আর একটা ভেইন থাকে যার নাম anterior jugular vein. Then isthmus এর আমরা যদি দেখি posterior surface এ, আমরা জানি এই isthmus এর পিছনে থাকে ট্রাকিয়া, that is tracheal ring, এবং এটাও বলেছি isthmus এর পিছনে থাকে সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়াল রিং। নাও isthmus এর বর্ডার গুলো কি কি? দুটো বর্ডার আছে, একটা হচ্ছে আপার বর্ডার। এই আপার বর্ডারের রিলেশনে একটা অ্যানাস্টোমোসিস দেখা যাচ্ছে, কার কার মাঝে? অ্যানাস্টোমোসিস বিটুইন anterior branch of the right and left superior thyroid artery. এটা হচ্ছে রাইট সুপিরিয়র থাইরয়েড আর্টারির anterior branch আর এটা হচ্ছে লেফট সুপিরিয়র থাইরয়েড আর্টারির anterior branch। দুটো কিন্তু অ্যানাস্টোমোসিস করে at the upper border of the isthmus। আর লোয়ার বর্ডার অফ দি isthmus এ যদি আমরা তাকাই, এই বর্ডার দিয়ে একটা ব্লাড ভেসেল ঢুকে যাচ্ছে যার নাম আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা।
এবং এই বর্ডার থেকে একটা ভেইন ইমার্জ করছে, সেই ভেইনটার নাম হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড ভেইন। সুতরাং ইসমাসের ইনফিরিয়র বর্ডার দিয়ে একটা আর্টারি এন্টার করে যার নাম আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা, এবং একটা ভেইন ইমার্জ করে বের হয়ে আসে যার নাম ইনফিরিয়র থাইরয়েড ভেইন। এখন চলে আসলাম ক্যাপসুল অফ দি গ্ল্যান্ড, দ্যাট ইজ ক্যাপসুল অফ দি থাইরয়েড গ্ল্যান্ডে। থাইরয়েড গ্ল্যান্ডে দুটো ক্যাপসুল আছে, একটা ক্যাপসুল থাকে ইনারে যার নাম ট্রু ক্যাপসুল, আর আরেকটা থাকে বাইরের দিকে যার নাম হচ্ছে ফলস ক্যাপসুল। সো থাইরয়েড গ্ল্যান্ডে দুটো ক্যাপসুল আছে, ইনার ট্রু ক্যাপসুল, আউটার ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুলটা তৈরি হয় বাই দ্য পেরিফেরাল কন্ডেনসেশন অফ দি ফাইব্রাস স্ট্রোমা অফ দি গ্ল্যান্ড। যে কোনো গ্ল্যান্ডেরই ট্রু ক্যাপসুল তৈরি হয় বাই দ্য কন্ডেনসেশন অফ দি ফাইব্রাস স্ট্রোমা অফ দি গ্ল্যান্ড। এন্ড তার বাইরে আছে ফলস ক্যাপসুল। এই ফলস ক্যাপসুলটা তৈরি হয় বাই দ্য স্প্লিটিং অফ দি প্রিট্রাকিয়াল ফাসা দিয়ে। এখন এই যে প্রিট্রাকিয়াল ফাসা যেটা থাইরয়েড গ্ল্যান্ডের ফলস ক্যাপসুল তৈরি করেছে, থাইরয়েড গ্ল্যান্ডকে এনক্লোজ করার পরে সে আপওয়ার্ড উঠে যাবে এবং মিডলাইনে সে হাইওয়েড বোনসের সাথে অ্যাটাচড হয় এবং ল্যাটারালি সে অ্যাটাচড হয় উইথ দ্য অবলিক লাইন অফ দি থাইরয়েড কার্টিলেজ। Again, on the medial surface of the lateral lobe, false capsule ঠিক হয়ে একটা লিগামেন্ট তৈরি করে যার নাম সাসপেন্সরি লিগামেন্ট অফ দি বেরি, এবং এই সাসপেন্সরি লিগামেন্ট আলটিমেটলি থাইরয়েড লোবকে কানেক্ট করে ক্রিকয়েড কার্টিলেজের সাথে। তাহলে আমরা দেখলাম থাইরয়েড গ্ল্যান্ড তিনটা স্ট্রাকচারের সাথে কানেক্টেড হয়। উপর দিকে মিডলাইনে হলো হাইওয়েড বোনসের সাথে, দুই পাশে সে কানেক্টেড হয় with the oblique line of the thyroid cartilage এবং সে আরো কানেক্টেড হয় with the cricoid cartilage। এই কানেকশন গুলো আছে বলেই আমরা যখন সোয়ালোইং করি, দ্যাট ইজ ঢোক গেলে থাইরয়েড গ্ল্যান্ড আপ ডাউন ওঠানামা করে। এখন কেন ওঠানামা করে, তার পিছনে কারণ হচ্ছে আমরা যখন সোয়ালো করি কোনো জিনিস তখন আমাদের লেরিংস মুভ করে, হাইওয়েড বোনস মুভ করে, আর থাইরয়েড গ্ল্যান্ড লেরিংস এবং হাইওয়েড বোনের সাথে কানেক্টেড থাকে। সুতরাং আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডও মুভ করে। পরীক্ষাতে এক্সপ্লেইন কোয়েশ্চনে আসে হোয়াই থাইরয়েড গ্ল্যান্ড মুভ উইথ দ্য সোয়ালোইং। আমরা থাইরয়েড গ্ল্যান্ডের সাথে প্রস্টেট গ্ল্যান্ডের একটু কম্পারিজন করতে পারি চাইলে। থাইরয়েড গ্ল্যান্ডে যেমন একটা ইনার ক্যাপসুল আছে, থাইরয়েড গ্ল্যান্ডে যেমন দুটো ক্যাপসুল থাকে, ইনার ট্রু ক্যাপসুল, আউটার ফলস ক্যাপসুল, সিমিলারলি প্রস্টেট গ্ল্যান্ডেও ইনার ট্রু ক্যাপসুল, আউটার ফলস ক্যাপসুল থাকে। এখন থাইরয়েড গ্ল্যান্ডের মাঝে আমরা একটা ডেন্স ভিনাস প্লেক্সাস খুঁজে পাবো ডিপ টু দা ট্রু ক্যাপসুল। তার মানে এরকম, ট্রু ক্যাপসুল মানে এই যে কালো দাগ, এটা হচ্ছে ট্রু ক্যাপসুল, তার ভিতরে আমরা দেখব একটা ডেন্স ভিনাস প্লেক্সাস থাকে। এখন যদি কোনো কারণে থাইরয়েডেক্টমি করতে হয় তখন আমাকে থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিতে হবে। এই ফেলে দেওয়ার সময় আমি কি প্লেক্সাসটা রেখে দিব নাকি ফেলে দিব? অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডটাকে ট্রু ক্যাপসুল সহকারে ফেলে দিতে হয় টু অ্যাভয়েড হেমোরেজ, মানে ব্লিডিং অ্যাভয়েড করার জন্য। যখন আমরা থাইরয়েডেক্টমি করি তখন থাইরয়েড গ্ল্যান্ডকে ট্রু ক্যাপসুল সহকারে ফেলে দেওয়া হয়, তাতে করে ডেন্স ভিনাস প্লেক্সাসও রিমুভ হয়ে যায়। আমাকে শুধুমাত্র সুপিরিয়র থাইরয়েড আর্টারি এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি লাইগেট করে দিলেই ব্লিডিং বন্ধ হয়ে যাবে। কিন্তু ইন কেস অফ দি প্রস্টেট গ্ল্যান্ড আমরা দেখব এই ভিনাস প্লেক্সাসটা থাকে ট্রু ক্যাপসুলের বাইরে। So in case of prostate, venous plexus is located outside the true capsule, that is between true and false capsule. এখন এই অবস্থাতে আমি যখন প্রস্টেট গ্ল্যান্ড অপারেশন করে ফেলে দিব, দ্যাট ইজ প্রস্টাটেক্টমি অপারেশন করব, তখন আমরা শুধু গ্ল্যান্ড মেটেরিয়ালটুকু ফেলে দেই, ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল এন্ড ভিনাস প্লেক্সাস এভরিথিং রেখে দেওয়া হয় টু অ্যারেস্ট ব্লিডিং। তাহলে যেটা আমরা এখান থেকে বুঝলাম, থাইরয়েডেক্টমি অপারেশনের সময় আমরা ট্রু ক্যাপসুল সহকারে ফেলে দেই টু অ্যারেস্ট ব্লিডিং, টু অ্যাভয়েড ব্লিডিং, তাতে ভিনাস প্লেক্সাসটাও ফেলে দেওয়া হয়। কিন্তু প্রস্টেট অপারেশনে, দ্যাট ইজ প্রস্টাটেক্টমি অপারেশনে, আমরা শুধুমাত্র গ্ল্যান্ডুলার মেটেরিয়াল ফেলে দিই, ট্রু ক্যাপসুল, ফলস ক্যাপসুল জায়গাতে রেখে দিই, তাতে ভিনাস প্লেক্সাস জায়গা মতো থেকে যায়। এখন জানবো থাইরয়েড গ্ল্যান্ডের আর্টেরিয়াল সাপ্লাই সম্পর্কে। থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একটা হাইলি ভাস্কুলার গ্ল্যান্ড, এই জন্য এর রিচ ভাস্কুলারিটি দেখা যায়। একে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য দুটো আর্টারি থাকে মেইনলি, একটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি
which is the branch of the external carotid artery. So this is the superior thyroid artery, which is the branch of external carotid artery. This artery supply upper 1/3 of the thyroid gland. আরেকটা হচ্ছে inferior thyroid artery, which supply lower 2/3 of the thyroid gland. This artery is the branch of the thyrocervical trunk, and thyrocervical trunk in turn is the branch of the subclavian artery. Occasionally thyroid gland এর আরেকটা third artery supply দেয়, সেই আর্টারিটার নাম আর্টারিয়া থাইরয়েডিয়া ইমা। এই আর্টারিটা কখনো কখনো ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ হয়, আবার কখনো সে সরাসরি আর্চ অফ দ্য অর্টা থেকে রাইজ করে। নাও ভিনাস ড্রেনেজ। থাইরয়েড গ্ল্যান্ডে তিনটা ভেইন ভিনাস ড্রেনেজ করে মেইনলি। একটা হচ্ছে সুপিরিয়র থাইরয়েড ভেইন which drains into the internal jugular vein, then middle thyroid vein which drains into again internal jugular vein, then inferior thyroid vein. This inferior thyroid vein drains into the brachiocephalic vein. So mainly তিনটা vein, but occasionally একটা fourth thyroid vein পাওয়া যায় যাকে বলে Cocker's vein. এই fourth thyroid vein যখন প্রেজেন্ট থাকে সেও internal jugular vein এ ড্রেন করে। So that is the venous drainage of the thyroid gland. এখন চলে আসলাম হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে। যে কোনো গ্ল্যান্ডের বাইরে আমরা একটা ক্যাপসুল পাবো। সো থাইরয়েড গ্ল্যান্ডেও ক্যাপসুল পাওয়া যায়। সেই ক্যাপসুল থেকে কতগুলো ইন্টারনাল সেপ্টা রাইজ করে। সেপ্টা দিয়ে আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ড কতগুলো লবিউলসে ভাগ হয়ে যাবে। সো মনে করি এটা হচ্ছে আমার সেই ক্যাপসুল যেটা বাইরে থাকে। ক্যাপসুল থেকে কতগুলো সেপ্টা রাইজ করলো, লাইক দিস ওয়ান, এই যে এগুলো হচ্ছে সেপ্টা, এবং আলটিমেটলি থাইরয়েড গ্ল্যান্ডকে কতগুলো লবিউলসে ভাগ করে দিল। So these are the lobules of the thyroid gland. Then আমরা দেখব এই লবিউলের মাঝে কি থাকে, থাকে কতগুলো ফলিকল। এক একটা লবিউলে প্রায় 40 to 60 থাইরয়েড ফলিকল পাওয়া যায়, এবং টোটাল থাইরয়েড গ্ল্যান্ডে মোর দেন 3 মিলিয়ন থাইরয়েড ফলিকল থাকে। সো আমরা থাইরয়েড গ্ল্যান্ডের লবিউলের মাঝে ফলিকল পাই যার নাম থাইরয়েড ফলিকল, আর থাকে স্ট্রোমা, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু স্ট্রোমা। এখন আমরা দেখব এই ফলিকলের মাঝে কি আছে। অলরেডি বলেছি এক একটা লবিউলের মাঝে 40 to 60 ফলিকল থাকে। প্রত্যেকটা ফলিকলের একটা লুমেন থাকে, দিস ইজ দ্য লুমেন অফ দ্য ফলিকল। একটা ওয়াল থাকে, দিস ইজ দ্য ওয়াল অফ দি ফলিকল, এন্ড বাইরে একটা কভারিং থাকে বাই দ্য বেসমেন্ট মেমব্রেন। সো একটা লুমেন, ওয়াল এন্ড বেসমেন্ট মেমব্রেন থাকে। এই লুমেনের মাঝে কি থাকে, থাকে ইওসিনোফিলিক কলয়েড। সো লুমেনের মাঝে কলয়েড ম্যাটেরিয়াল থাকে, আর এই কলয়েড ম্যাটেরিয়ালটা হচ্ছে ইওসিনোফিলিক ইন নেচার। এখন এই কলয়েড কতটুকু থাকবে সেটা ডিপেন্ড করে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটির উপরে। কোন থাইরয়েড গ্ল্যান্ড যখন নরমাল অবস্থায় থাকে কলয়েডের পরিমাণ মিডিয়াম অ্যামাউন্টে থাকে। যদি কোনো থাইরয়েড গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ হয় তখন কলয়েডের পরিমাণ সবচেয়ে কম থাকে, আর যদি কোনো থাইরয়েড গ্ল্যান্ড ইনঅ্যাক্টিভ হয় বা লেস অ্যাক্টিভ হয়, হাইপো অ্যাক্টিভ হয়, তখন কলয়েডের পরিমাণ বাড়তে থাকে। সুতরাং আমরা বুঝলাম হাইপো অ্যাক্টিভ অবস্থাতে কলয়েড বেশি থাকে, নরমাল অবস্থাতে কলয়েড মিডিয়াম অ্যামাউন্টে থাকে, আর হাইপার অ্যাক্টিভ কন্ডিশনে কলয়েডের পরিমাণ সবচেয়ে কম থাকে। তো এই হচ্ছে লুমেন। লুমেনের বাইরে থাকে ওয়াল। এই ওয়ালের মাঝে আমরা দুই ধরনের সিক্রেটরি সেল খুঁজে পাবো, যে সেলগুলো বসে থাকে বেসমেন্ট মেমব্রেনের উপরে। সেল কি কি আছে, একটা হচ্ছে ফলিকুলার সেল আর একটা প্যারাফলিকুলার সেল। দুই রকমের সেল পাওয়া যাবে। প্রথমে আসলাম ফলিকুলার সেলের মাঝে। ম্যাক্সিমাম সেলই হচ্ছে, এই সেলগুলো হচ্ছে ফলিকুলার সেল, দে আর দ্য মেইন সেল, এবং তাদের শেপ ডিপেন্ড করে গ্ল্যান্ডের অ্যাক্টিভিটির উপরে। যেমন যখন নরমাল কন্ডিশন, দ্যাট ইজ ইউথাইরয়েড কন্ডিশন, তখন এই সেলগুলো দেখতে কিউবিক্যাল ইন শেপ বা কিউবয়েডাল ইন শেপ, সিম্পল কিউবয়েডাল ইন নেচার। যখন হাইপো অ্যাক্টিভ কন্ডিশন থাকে, আমরা জানি হাইপো অ্যাক্টিভ কন্ডিশনে কলয়েডের পরিমাণ বেড়ে যায়, তখন এই কলয়েডের চাপে আলটিমেটলি সেলগুলো হয়ে যায় স্কোয়ামাস। আর যখন হাইপার অ্যাক্টিভ কন্ডিশন হয়, যখন কলয়েডের পরিমাণ সবচেয়ে কম থাকে, তখন এই প্রেসারটা কমে যায়, আলটিমেটলি সেল হয়ে যায় কলামনার। সুতরাং এক এক কন্ডিশনে সেলগুলো এক এক রকম থাকে। এই ফলিকুলার সেল দুই রকমের হরমোন তৈরি করে, একটা হচ্ছে T3 আর একটা T4।
T4 মানে টেট্রাআয়োডোথাইরোনিন আর T3 মানে ট্রাইআয়োডোথাইরোনিন। এই হরমোনগুলো সিক্রেট করে থাকে ফলিকুলার সেল। এই হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট ফর নর্মাল গ্রোথ, ডেভেলপমেন্ট, স্পেশালি স্কেলিটাল এন্ড নার্ভাস সিস্টেম। স্কেলিটাল এবং নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টের জন্য এই থাইরয়েড হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সি হয় তাহলে দেখা যাবে তার স্কেলিটাল গ্রোথ হবে না, স্পেশালি চাইল্ড এজে। তখন তার স্কেলিটাল গ্রোথ হয় না, আলটিমেটলি সে বামন হয়ে যায় এবং তার নার্ভাস ডেভেলপমেন্ট হয় না, সে বোকাশোকা হয়ে যায়। এই কন্ডিশনকে ক্রিটিনিজম বলে। এই জাতীয় বামনদেরকে ক্রিটিন বলে। এখন চলে আসলাম প্যারাফলিকুলার সেলের মাঝে। এই সেলগুলোর আরেক নাম সি সেল। সি মানে ক্লিয়ার সেল। আমরা এখানে কিছু হোয়াইট কালারের সেল দেখতে পাচ্ছি, ক্লিয়ার টাইপ অফ সেল, এগুলিকেই বলে প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেল কোথায় থাকে এটা নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি আছে। কেউ বলে থাকে প্যারাফলিকুলার সেল থাকে ফলিকুলার সেল এবং বেসমেন্ট মেমব্রেনের মাঝখানে, তার মানে বেস অফ দা ফলিকুলার সেল এবং বেসমেন্ট মেমব্রেন তার মাঝখানে থাকে প্যারাফলিকুলার সেল। আবার কেউ কেউ বলে থাকে নো, প্যারাফলিকুলার সেল থাকে ইন বিটুইন দা থাইরয়েড ফলিকলস। তার মানে কেউ বলতে চায় প্যারাফলিকুলার সেল থাকে বেসমেন্ট মেমব্রেনের ভিতরে, কেউ বলতে চায় বেসমেন্ট মেমব্রেনের বাইরে থাকে। যেখানেই থাকুক প্যারাফলিকুলার সেল যে হরমোন তৈরি করে তার নাম থাইরোক্যালসিটোনিন অর সিম্পলি ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিন ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে। এখন আমরা চলে আসলাম থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টের মাঝে। থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে ফ্রম দা ফ্লোর অফ দি ফেরিংস। এখান থেকে একটা এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম এরাইজ করে বিহাইন্ড দা টিউবারকুলাম ইম্পার। এখানে থাকে টিউবারকুলাম ইম্পার, যেখান থেকে টাঙের মিউকাস মেমব্রেন ডেভেলপ করে। সেই টিউবারকুলাম ইম্পারের পিছন থেকে একটা এন্ডোডার্মাল ডাইভার্টিকুলাম এরাইজ করে যার নাম থাইরোগ্লসাল ডাক্ট অর থাইরয়েড ডাইভার্টিকুলাম। এই ডাইভার্টিকুলাম টাঙের সাবস্টেন্সকে পিয়ার্স করে দেন টাঙের বাইরে আসে, তারপরে সে হাইওয়েড বোনসের সামনে দিয়ে যায়, তারপরে সে লেরিংসের আপার পার্টে এসে দুই পাশে দুটো ব্রাঞ্চ হয়। এই ব্রাঞ্চগুলো থেকেই আলটিমেটলি থাইরয়েডের লোব ডেভেলপ করে। তারপরে থাইরোগ্লসাল ডাক্ট অর থাইরয়েড ডাইভার্টিকুলাম ডিসঅ্যাপিয়ার করে। লোয়ার পার্ট অফ দি থাইরয়েড ডাইভার্টিকুলাম যদি পারসিস্ট করে সেটাই হয়ে যায় পিরামিডাল লোব। and upper part of the thyroid diverticulum is represented by foramen cecum of the tongue. এখন কথা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডে যে দুটো সেল আছে, একটা ফলিকুলার সেল আর একটা প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল ডেভেলপ করে এই থাইরোগ্লসাল ডাক্ট থেকে, কিন্তু প্যারাফলিকুলার সেলের সোর্স অফ ডেভেলপমেন্ট নিয়ে কন্ট্রোভার্সি আছে। কেউ কেউ বলে থাকে এটা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট সেল থেকে, তার মানে এক্টোডার্মাল। আবার কেউ কেউ বলে থাকে এই সেলগুলো ডেভেলপ করে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি অফ দি ফোর্থ ফেরিঞ্জিয়াল পাউচ থেকে। যদি এটাকেই সত্য মানি তাহলে সেটা হয়ে যাবে এন্ডোডার্মাল। সুতরাং প্যারাফলিকুলার সেলকে কেউ বলে এক্টোডার্মাল, কেউ বলে এন্ডোডার্মাল। এখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডের কিছু অ্যানোমালিজ জানবো। একটা অ্যানোমালিজ হচ্ছে থাইরোগ্লসাল সিস্ট। তারপরে লিঙ্গুয়াল থাইরয়েড। যদি থাইরয়েড গ্ল্যান্ডটা টাঙের মাঝে আটকা পড়ে যায় আর ডিসেন্ড করতে না পারে তখন সেটাকে বলে লিঙ্গুয়াল থাইরয়েড। তাছাড়া ইকটোপিক থাইরয়েড হতে পারে, অ্যাক্সেসরি থাইরয়েড ডেভেলপ করতে পারে। দিস আর দ্য ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ অফ দি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড কয়েকটা ক্লিনিক্যাল অ্যানাটমি একটু জেনে যাচ্ছি। একটা হচ্ছে গয়টার। এনলার্জমেন্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড গয়টার। আমি এই ভিডিও শুরুতেই একটা ছবি দেখিয়েছিলাম, দ্যাট ইজ দ্য পিকচার অফ গয়টার। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড যদি কোনো কারণে এনলার্জ করে তাকে বলে গয়টার। থাইরয়েড গ্ল্যান্ডের এক্সেসিভ অ্যাক্টিভিটিকে বলা হয় হাইপারথাইরয়েডিজম, আর যদি হাইপো অ্যাক্টিভ হয় তখন সেটাকে বলে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম যদি বাচ্চাদের হয় সেটাকে বলে ক্রিটিনিজম, আর অ্যাডাল্টে হলে তাকে বলে মিক্সিডিমা। দেন থাইরয়েড গ্ল্যান্ড রিমুভালের অপারেশনকে বলে থাইরয়েডেক্টমি, আর থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হলে তাকে বলে থাইরয়েডাইটিস। So that is all about the thyroid gland from my side. Thank you very much for watching me. Please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.